সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ব্যাখ্যামূলক আয়োজনে। আজ আমরা মানবজাতির উৎপত্তি আর জীববিজ্ঞান নিয়ে দারুণ একটা জার্নি শুরু করতে যাচ্ছি। ভাবুন তো, সময়ের সাথে সাথে নিজেদের সম্পর্কে আমাদের বৈজ্ঞানিক ধারণার কতটা আমূল পরিবর্তন ঘটেছে। পৃথিবীর বুকে আমাদের এই দীর্ঘ পথ চলা আর নিজেদের শেকড় নিয়ে জানার কৌতূহল তো মানুষের চিরকালের। তো চলুন বিজ্ঞানের আলোয় এই রহস্যগুলোর জট কিভাবে খুলছে সেটাই আজ দেখে নেওয়া যাক। আচ্ছা, শুরুতেই একটা বেশ গভীর প্রশ্ন দিয়ে মূল আলোচনায় ঢোকা যাক। মানুষকে আসলে কি সংজ্ঞায়িত করে? এটা কি শুধুই আমাদের বাহ্যিক চেহারা, মুখের গড়ন আর চামড়ার রং, নাকি এর চেয়েও গভীর কোনো জেনেটিক ভিত্তি আছে যা আমাদের মানব সত্তার আসল পরিচয়টা দাঁড় করায়? শতাব্দীর পর শতাব্দী ধরে দার্শনিক আর বিজ্ঞানীরা ঠিক এই উত্তরটাই খুঁজে বেরিয়েছেন। তো এই প্রশ্নের নিখুঁত বৈজ্ঞানিক উত্তর খুঁজতেই আজ আমরা ইতিহাসের পাতা একটু উল্টে দেখব আর জানব আধুনিক বিজ্ঞান আসলে আমাদের সম্পর্কে কি বলছে। পর্ব ১, দৈহিক নৃবিজ্ঞানের মূল কথা। এই স্লাইডটায় খেয়াল করলে দেখবেন মানব প্রজাতির জৈবিক ইতিহাস বোঝার এক অকাট্য ভিত্তি হিসেবে চার্লস ডারউইনের বিবর্তনবাদকে দেখানো হয়েছে। দৈহিক নৃবিজ্ঞান মূলত একটি প্রজাতি হিসেবে মানুষের উৎপত্তি, বিবর্তন আর এই যে আমাদের শারীরিক ও জৈবিক বৈচিত্র্য, এগুলো নিয়েই কাজ করে। সত্যি বলতে কি, ডারউইনের ওই যুগান্তকারী তত্ত্ব ছাড়া পুরো বৈজ্ঞানিক কাঠামোটিই কিন্তু একেবারেই অসম্পূর্ণ, কারণ এটিই প্রথম দেখিয়েছিল যে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে গিয়ে দীর্ঘ সময় ধরে মানুষের শারীরিক পরিবর্তন কিভাবে ঘটেছে আর প্রকৃতি নিজেই এই নির্বাচনের কাজটা কতটা নিখুঁতভাবে করেছে। পর্ব ২, বিবর্তনের ধারা ও জীবাশ্ম। লক্ষ লক্ষ বছর আগের অতীতে উকি দেওয়ার আমাদের সবচেয়ে বড় হাতিয়ারটা কি জানেন? প্রাচীন জীবাশ্ম বা ফসিল। নৃবিজ্ঞানীরা মূলত এই প্রাচীন জীবাশ্ম বিশ্লেষণের মাধ্যমেই মানুষের বিবর্তনের ইতিহাসটাকে ধাপে ধাপে জোড়া লাগান। মাটির গভীর থেকে তুলে আনা এক একটা হাড় বা কোরটি যেন প্রাচীনকালের এক একটা মেমোরি কার্ড বা হার্ড ড্রাইভের মতো। এগুলো থেকেই মানবজাতির আদিম বিবর্তনের হারিয়ে যাওয়া টুকরোগুলো উদ্ধার করে একটা পূর্ণাঙ্গ চিত্র তৈরি করা হয়। এই ফসিলগুলোর মাধ্যমে আমরা জানতে পারি ঠিক কিভাবে আমাদের আদি পূর্বপুরুষদের মস্তিষ্কের আকার বড় হয়েছে বা খাদ্যাভ্যাস বদলানোর সাথে সাথে দাঁত আর চোয়ালের গঠন কিভাবে বদলে গেছে। পর্ব ৩, আমাদের আদি পূর্বপুরুষ। এবার একটু বিশাল একটা টাইমলাইনের দিকে তাকানো যাক। আজ থেকে প্রায় ২০ থেকে ৪০ লক্ষ বছর আগের কথা। তখন উদ্ভব ঘটেছিল অস্ট্রালোপিথেকাস নামের একটা প্রজাতির। সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? এরাই কিন্তু প্রথমবারের মতো দুপায়ে ভর দিয়ে হাঁটার ক্ষমতা অর্জন করেছিল। বিবর্তনের ইতিহাসে এটা ছিল আক্ষরিক অর্থেই একটা অভাবনীয় গেম চেঞ্জার। এই অবিশ্বাস্য শারীরিক বিবর্তনের পথ ধরে পরবর্তীতে হোমো ইরেক্টাস এবং সবশেষে আমাদের প্রজাতি অর্থাৎ আধুনিক মানুষ বা হোমো সেপিয়েন্সের উদ্ভব হয়। এই সুদীর্ঘ যাত্রায় শুধু যে আমাদের শারীরিক গঠনই পাল্টেছে তা নয়, বরং আগুন জ্বালানো থেকে শুরু করে হাতিয়ার তৈরির মতো যুগান্তকারী সব স্কিলও আমরা অর্জন করেছি। পর্ব ৪, প্রাইমেট ও নিকটাত্মীয়। আচ্ছা, প্রাণীবিজ্ঞানের বিশাল শ্রেণীবিন্যাসে আমাদের অবস্থানটা কোথায়? আমরা মানুষরা কিন্তু কেবল প্রাইমেট বর্গের একটা অংশ মাত্র। বিবর্তনের এই বিশাল ফ্যামিলি ট্রিতে শিম্পাঞ্জি আর গরিলা হল মানুষের একেবারে সবচেয়ে কাছের আত্মীয়। বেশ অবাক করার মতো একটা তথ্য হল, শিম্পাঞ্জির সাথে মানুষের ডিএনএর কিন্তু প্রায় ৯৮%-এরও বেশি মিল রয়েছে। ভাবা যায়, এটা প্রাণীজগতের অন্যান্য সদস্যদের সাথে আমাদের এই গভীর আর প্রাচীন সম্পর্কটাকেই অকাঠ্যভাবে প্রমাণ করে। এই সামান্য ২%-এর কম জেনেটিক পার্থক্যই আমাদেরকে জটিল ভাষা তৈরি করতে, দর্শন নিয়ে ভাবতে আর এই এত বড় বড় সভ্যতা গড়ে তুলতে সাহায্য করেছে। পর্ব ৫, জেনেটিক বৈচিত্র্য বনাম নরগোষ্ঠী। এই স্লাইডটা কিন্তু আমাদের বিজ্ঞান ভাবনার একটা সম্পূর্ণ শিফট বা পরিবর্তনকে খুব সুন্দরভাবে তুলে ধরছে। প্রাচীনকালে গায়ের রং বা শারীরিক গঠনের মতো বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষকে বিভিন্ন নরগোষ্ঠী বা রেসে ভাগ করার একটা সেকেলে চলছিল। কিন্তু আধুনিক বিজ্ঞান এই ধারণায় একটা যুগান্তকারী পরিবর্তন এনেছে। বর্তমান বৈজ্ঞানিক ঐকমত্য এই বাহ্যিক বিচারকে সম্পূর্ণভাবে সরিয়ে রেখে মানুষের অভ্যন্তরীণ জেনেটিক বৈচিত্র্যের ওপরই পুরো ফোকাসটা রাখছে। বিজ্ঞান এখন স্পষ্ট প্রমাণ করেছে যে গায়ের রং কেবল মেলানিনের মাত্রা আর ভৌগোলিক অবস্থানের ওপর নির্ভরশীল একটা সাধারণ অ্যাডাপ্টেশন বা অভিযোজন মাত্র। এটা কোনোভাবেই মানবজাতির গভীরে থাকা কোনো মৌলিক জৈবিক বিভাজন নয়। তো আধুনিক নৃবিজ্ঞানীরা
বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে রেস বা নরগোষ্ঠীর এই বিভাজনকে আর মোটেও বিজ্ঞানসম্মত বলে মনে করেন না। জেনেটিক গবেষণায় একেবারে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে মানব সমাজের মধ্যে কোনো সুস্পষ্ট বা কঠোর জৈবিক সীমারেখা টানা বাস্তবে অসম্ভব। মানবজাতি আসলে এতটাই মিশ্রিত আর আন্তঃসংযুক্ত যে একে মন গড়া কোনো বাহ্যিক মানদণ্ডে ভাগ করার কোনো বৈজ্ঞানিক ভিত্তিই নেই। একটা চমকপ্রদ তথ্য দিই, একজন আফ্রিকান এবং একজন ইউরোপিয়ানের মধ্যে যতটা জেনেটিক পার্থক্য থাকতে পারে ঠিক ততটাই বা তার চেয়েও বেশি পার্থক্য একই ভৌগোলিক অঞ্চলের দুজন মানুষের মধ্যেও থাকা খুব স্বাভাবিক। এই উপলব্ধিটা বিজ্ঞানী জগতে এতটাই শক্তিশালী প্রভাব ফেলেছে যে বর্তমানে এই পুরো শাখাটিকেই এর আধুনিক রূপ হিসেবে প্রায়শই জৈবিক নিবৃকান বা বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি বলা হয়। পুরনো সেই দৈহিক বা বাহ্যিক পার্থক্যের চেয়ে আমাদের অভ্যন্তরীণ জেনেটিক সাদৃশ্য এবং কোষীয় পর্যায়ের বৈচিত্র্যই যে মানুষের আসল পরিচয়, এই নতুন নামকরণটা মূলত তারই একটা বড় স্বীকৃতি। এটা প্রমাণ করে যে বিজ্ঞান কখনোই স্থির বা অনড় কোনো বিষয় নয়, বরং নতুন আর অকাট্য প্রমাণ পাওয়ার সাথে সাথে এটি প্রতিনিয়ত নিজেকে শুধরে নেয় এবং আরও বিকশিত হয়। আমাদের এই ব্যাখ্যামূলক আয়োজনের একেবারে শেষে এসে একটা গভীর ভাবনার বিষয় সামনে চলে আসে। একটু চিন্তা করে দেখুন তো, যদি বিজ্ঞানসম্মতভাবে আলাদা কোনো শারীরিক নরগোষ্ঠীর অস্তিত্ব সত্যিই না থাকে, তবে আমাদের এই যে অভিন্ন অভ্যন্তরীণ জীববিজ্ঞান, সেটা মানবসত্তা সম্পর্কে প্রচলিত ধারণাকে কিভাবে নতুন রূপ দেয়? বাহ্যিক বিভেদে ভরা এই পৃথিবীতে আমাদের এই অভিন্ন জৈবিক ঐতিহ্যই কি আধুনিক সমাজকে এক সুতোয় বেঁধে রাখার সবচেয়ে বড় প্রমাণ নয়? এই গুরুত্বপূর্ণ চিন্তার খোরাকটি রেখেই আজকের এই আয়োজন আমরা এখানেই শেষ করছি। বিজ্ঞান আর মানবজাতির ইতিহাস নিয়ে এই নতুন দৃষ্টিভঙ্গি আমাদের সবার সামনে এগিয়ে যাওয়ার পথে পাথেয় হোক।